ঠান্ডাময় পরিবেশ। ডিসেম্বরের শেষ দিকে ঘন কুয়াশা চাদরে ঢাকা চারপাশ। প্রচণ্ড কনকনে শীত প্রবাহ। কথা বললেও যেন মুখ দিয়ে ধোঁয়া বের হয়। আয়ন এমন শীতের রাতের গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে মায়াদের বাড়ির রাস্তায় খানিকটা দূরে। রাত প্রায় 1টার ঊর্ধ্বে। রাস্তার ধারে দোকানপাট বন্ধ। ল্যাম্পপোস্টের আলোয় আলোকিত ঘন কুয়াশাময় রাস্তাটি থেকে থেকে দূরে একটা অটোরিকশা যাতায়াত করছে যাত্রীদের নিয়ে। মাঝে মধ্যে একটা দুইটা মানুষের চলাচলও দেখা যাচ্ছে। আয়ন বিরক্তির ভঙ্গিতে গাড়ির সাথে ঠেস দিয়ে কানে ফোন চেপে দাঁড়িয়ে আছে। স্থির নয়, অস্থির ন্যায় দাঁড়িয়ে একটার পর একটা কল করেই যাচ্ছে জুইকে। অথচ মেয়েটার তার ফোন রিসিভ করছে না। অশান্ত অস্থির বুক নিয়ে এসেছে মেয়েটার কাছে শান্তি খুঁজতে, কিন্তু সেই মেয়েটাই বিগত সময় ধরে নিখোঁজ। গায়ে এখনো বাসার সারাদিনে কাপড়টি জড়ানো তার। সারাটা দিন গেল ব্যস্ততায়। কাল থেকে আবার হসপিটালের জয়েন করতে হবে। এখন ব্যস্ততা নেই তা নয়, প্রচুর ব্যস্ততা আছে, কিন্তু কোনো কাজ করেই শান্তি পাচ্ছে না। বাবার কনস্ট্রাকশনের ঝামেলাটাও যেন মিটছে না, একটার পর একটা লেগেই আছে। তাছাড়া তার মনটা অস্থির হয়ে আছে দুটো কারণে। প্রথমত, আজ প্রায় 5 দিন হচ্ছে জুইকে সে দেখে না। বিয়েতে যাও একটু দেখা হয়েছিল তাদের, তারপর থেকেই মেয়েটা নিখুঁত। এমনকি হৃদের রিসেপশনের দিনও জুই ঢাকা যায়নি। কী কারণে যায়নি তা জানে না, শুধু জানে মায়ের সাথে বাসায় ছিল। বিয়ের 2 দিন পর অনুষ্ঠিত হওয়া হৃদের রিসেপশনের পার্টি শেষ হয়েছে আজ গোটা 3 দিন পার হলো। ব্যস্ততায় আর অস্থিরতায় কাটছে তার একটা দিন। মার বিরহ জেগে আছে মনে। প্রথম ভালোবাসা ভোলা সহজ নয়, কিন্তু আয়ন প্রতিনিয়ত চেষ্টা করছে নিজেকে জুইয়ের সাথে মানিয়ে নেওয়ার। অনেকটা সফলও হয়েছে। এখন মার জায়গায় জুইকে নিয়ে ভাবতে পারে, খুব সহজেই পারে। জুইকে তার মনেও জায়গায় দিয়েছে নতুন করে প্রেমে পড়ার। হয়তো এখন গভীর প্রেমটা না থাকলেও একটা সময় পুরোপুরি হয়ে যাবে। সবেমাত্র নতুন প্রেমের সূচনা হয়েছে তার মনে। এত তাড়াহুড়ো কোনো কিছুতেই নেই তার। কিন্তু হৃদ মার সংসার যেন তার হৃদয় পড়ছে। অস্থিরতার নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসছে এই ভেবে যে মায়াকে এখন তার ভাবনাতে রাখাও ঘুরপাপ। সে পাপ করতে চায় না, মায়াকে ভুলতে চাই। আর এর ভুলার জন্য সাহায্য চাই জুইয়ের। জুইকে কাছে টানলে হয়তো তার অস্থিরতাটা কমবে, মনে শান্তি মিলবে। জুইকে কাছে টানলে হয়তো মার প্রতি গুমুট দুর্বলতাটা কিছুটা হলেও কমবে। আয়ন দীর্ঘশ্বাস ফেলে বিরক্তি চোখ তুলে তাকায় ফোনের স্ক্রিনে। প্রায় অর্ধশতেক কল করেছে সে জুইকে, কিন্তু একটা কলও রিসিভ হলো না। আয়ন বিরক্তি চেপে এবার কল দিল ফিহাকে। প্রথমে কল করতে দ্বিধা হলেও শেষে ঠিকই উঠতে না পেরে কল দেয় ফিহাকে। আরিফ বাসায় আছে, হয়তো এখন ফিহার সাথেই রুমে আছে। স্বামী স্ত্রী মাঝে সে ঢুকতে চায়নি, কিন্তু তার কাছে এর চেয়ে বিকল্প কোনো রাস্তা নেই। কারণ জুইকে না হলেই নয়। সে তো অন্য মেয়েকে চাইছে না, তাই না, নিজের স্ত্রীকেই চাইছে। তাই খানিকটা দ্বিধা নিয়ে ফিহাকে কলটা করল আয়ন। প্রথমবার রিসিভ না হলেও দ্বিতীয়বার ঠিকই রিসিভ করল ফিহা। ঘুম জড়ানো কণ্ঠে ফিহা, হ্যালো বলতেই আয়ন সেটার উত্তর না করে বরং দ্বিধায় এক নিঃশ্বাসে বলে ওঠে, জুইকে নিচে পাঠা ফিহু, আমি রাস্তায় দাঁড়িয়ে আছি। আর খবরদার যদি জুই না আসে, তাহলে 10 মিনিট পর 11 মিনিটে মাথায় তোর শ্বশুর বাড়িতে সোজা ঢুকে বউকে কাজে তুলে নিয়ে আসবো। আমাকে ভালো করেই চিনিস তুই, একটা কোথাও নড়চড় হবে না বলে দিলাম। এক নিঃশ্বাসে করে গুলো বলে ঠাস করে ফোন কেটে দিল আয়ন ফিহার মুখের উপর। বিস্ময়কর, হতবাক ফিহা হতবুদ্ধি হয়ে ফোনের দিকে তাকিয়ে থাকল। হঠাৎ কি হলো, তার ভাইয়ের কি এমন করলো কেন? আর এত রাতে এখানেই বাকি করছে? জুইকে কেন চায় তার? হতবুদ্ধি ফিহা এলোমেলো ভাবনায় হঠাৎ ঠোঁট কামড়িয়ে হেসে ওঠে। আয়নের ব্যাপারটা বুঝে কম্বলের নিচ থেকে বের হতে চাইল, কিন্তু নিজের অবস্থা পরিলক্ষিত করে খানিকটা লজ্জায় আরিফের ঘুমন্ত মায়াবী মুখটার দিকে তাকালো। লাজুকতার ন্যায় হেসে ঠোঁট ছোঁয়ায় আরিফের উন্মুক্ত বুকে। এতে আরিফ হালকা নড়েচড়ে দু হাতে বেশ চাপটে ধরল ফিহাকে নিজের বুকে। ফিহা আস্তে ধীরে আরিফের বাঁধন ছাড়াতে চাইলে টান পড়ল আরিফের বাহুবন্ধনে। হালকা ঘুমে চোখ মেলে তাকায় আরিফ। ফিহাকে জেগে থাকতে দেখে ঘুমন্ত চোখ কুঁচকে বলে, কি ব্যাপার, জেগে আছো যে? একটু উঠবো তাই। কেন? ফিহা মিথ্যা বলে বলল, মায়া কল করেছিল, জুইকে নাকি মিস করছে, কথা বলতে চাই। আমি ওদের কথা বলিয়ে দিয়ে আসছি, তুমি ঘুমাও। ফিহার কথায় অবিশ্বাস করল না আরিফ, তবে খানিকটা দ্বিধায় বলল, এত রাতে কথা বলতে চাই কেন? হবে হয়তো কোনো কাজে।
তাছাড়া তুমি তো জানো ওরা দুজন কতটা গলায় গলায় ভাব একে অপরের। এজন্য কথা বলতে চাইছে মায়া। আমি ফোনটা জুইকে দিয়ে চলে আসব। বেশিক্ষণ লাগবে না। আরিফ আর না করল না, শুধু একটু করে বলল, ঠিক আছে যাও, তবে তাড়াতাড়ি এসো। আচ্ছা, তোমার পাশ থেকে গ্যাঞ্জিটা দাও। ফিহার কথা মতো আরিফ খাট ঘুরিয়ে আবছা আলোয় হাতড়ে নিজের কালো টি শার্টটি তুলে দেয় ফিহার হাতে। ফিহার স্বাচ্ছন্দ্যে সেটি পরে খাট ছেড়ে নেমে গেল জুইয়ের রুমের উদ্দেশ্যে। সাদা সালোয়ার সাথে কালো আরিফের টি শার্ট পরে চুল খোপা করতে করতে দরজা খুলে গেল পাশের রুমে। খটখট শব্দ করে বেশ কয়েকবার ডাকল জুইকে। একটা সময় জুই ঘুমে ডুলুডুলু হয়ে দরজা খুলতেই ফিহা কররা গলায় বলে, ফোন কই তোর? ফিহার কথা বুঝল না ঘুমে নিভিয়ে পড়া জুই। দরজা পার্ট ধরে দাঁড়িয়ে ঘুমন্ত চোখ টেনে খুলতে খুলতে বলল, কিসের ফোন ভাবি? তোর ফোন। সম্পূর্ণ ঘুমন্ত চোখে মেলে তাকিয়ে জুই বলে, কি জানি কোথাও রাখছি মনে হয়। কেন তোমার ফোন লাগবে? আমার না তোর লাগবে বলদি। আমার ভাইকে ঘন্টা পর ঘন্টা এই ঠান্ডা মাঝের রাস্তায় দাঁড় করিয়ে আরামে নাক ডেকে ঘুমাচ্ছিস তুই। এই তোর বিচার? স্বামীর জন্য মন কাঁদে না বুঝি? ফিহার কথায় চমকে উঠে জুই তৎক্ষণাৎ বলে, মানে মানে আয়ন ভাই তোর জন্য নিচে দাঁড়িয়ে আছে, যা দেখা করে আয়। হতবাক জুই থমকে দাঁড়িয়ে রইল ফিহার কথা শুনে। এত রাতে ডাক্তার সাহেব কেন আসল সেটাই বুঝতে পারছে না সে। তারপর আবার দেখা করতে হবে নাকি? কিন্তু কেন? জুইয়ের নির্বাকটা দেখে ফিহা ফের তাড়া দিয়ে বলল, কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? যা, নয়তো আয়ন ভাই যে কোনো সময় উপরে চলে আসবে। ভাই এত রাতে তোর জন্য উপরে আসলে নিশ্চয় ব্যাপারটা ভালো দেখাবে না কারো চোখে। তাছাড়া তোর ফোন চেক কর, হয়তো ভাই কল করছে এখনো। ফিহার কথায় জুই দৌড়ে গেল পড়ার টেবিলের দিকে। ড্রয়ার থেকে আয়নের দেওয়া ফোনটি হাতে নিয়ে স্ক্রিনের লাইট জ্বালাতে দেখল ৬৫ বার ফোন কল এসেছে, ডাক্তার সাহেব নামক সেভ করা নাম্বারটি থেকে। বিস্মিত হতবুদ্ধি জুই বাক্রুদ্ধ হয়ে গেল। আয়নের এত এত কল দেখে অপরাধী চোখে তাকায় দরজা দাঁড়িয়ে থাকা ফিহার দিকে। ফিহা জুইয়ের অপরাধিতা বুঝক চোখের ইশারায় আশ্বস্ত করে ঠোঁট নাড়িয়ে বলল, যাহ তুই, আমি আছি, এদিকটা সামলে নিব। ঘন কুয়াশায় মাঝে বাড়ির গেট খুলে দেয় ফিহা। ইতস্তত জুই গায়ে হলুদ ওড়নাটা চাদরের ন্যায় জড়িয়ে মাথায় টানল। বেখেয়ালি ভাবে শীতের কাপড়ও নিতে ভুলে গেল। ভাষা চোখের সামনে তাকাতেই অদূরের রাস্তায় ল্যাম্পের আবছা আলোয় সাদা গাড়িটি দেখতে পেল। কনকনে ঠান্ডায় আরও একটু আঘাতেই দেখল আয়নের ছাড়া মূর্তিটিকে। এদিকেই তাকিয়ে আছে। ইতস্তত জুই হাসফাস করে এগিয়ে গেল সেদিকে। আয়নের সামনে দাঁড়িয়ে নমনীয় কণ্ঠে বলতে চাইল, আপনি এত রাতে এখন? জুই কথা শেষ করার আগেই কবজিতে টানল পরল। জুই চমকিত ভঙ্গিতে চোখ তুলে তাকানোর আগে গাড়ির দরজার সাথে ঠেসে ধরল আয়ন। হতবিহ্বল জুই কিছু বলবে তার আগেই দাঁতের দাঁত পিষে আয়ন তেতু কণ্ঠে বলে, ফোন কই থাকে তোমার? কতবার ফোন করেছি আমি। শুকনো ঢুক গিলে গলা ভিজানোর সময়টা পেল না জুই। আয়ন ওকে তুমি তুমি করে সম্বোধন করছে, তাও রাগে। লোকটা প্রচণ্ড রাগে ওকে তুমি করে ডাকলো। এই তুমি নামক শব্দটাতেও যেন গভীর অধিকার বোধ প্রকাশ পেল। জুই কি বুঝতে পারল? তবে বুঝতে পারল না আয়নের হঠাৎ এখানে আসার কারণটা। জুই হাতের বাহুতে ব্যথা অনুভব করলেও সেটা প্রকাশ করল না, বরং নরম থেকে বলল, ফোন সাইলেন্ট করে ড্রয়ারে তালা মেরে রেখেছিলাম। বুঝতে পারিনি আপনি এত কল দিবেন। সরি, তোমাকে ফোন আমি ড্রয়ারে তালা মারার জন্য দিয়েছিলাম। একটা দিন যেচে আমাকে ফোন করে খবর নিয়েছ, ভালো আছি কিনা নিজ থেকে জানতে চেয়েছ। এত অবহেলা কেন আমার বেলায় জুই? চোখে পড়ে না আমাকে? নাকি স্বামী বলে অস্বীকার করতে চাও? কোনটা? আয়নের পরপর রাগান্বিত কণ্ঠে কেঁপে উঠছে জুই। আয়নকে এর আগে রাগতে দেখেনি তা নয়, দেখেছে, বরং এর থেকে বেশি রাগতে দেখেছিল যেদিন জুইয়ের সাথে আয়নের বিয়েটা প্রকাশ পেয়েছিল সেদিন। কিন্তু সেই রাগটা একা জুইয়ের উপর সীমাবদ্ধ ছিল না, বরং সবাই সাথেই ছিল। কিন্তু আজ যেন আয়নের অধিকার বোধের রাগটা একান্ত জুইয়ের জন্য বরাদ্দ। পদে পদে চমক যেন পাচ্ছে জুই আয়নকে নিয়ে। আয়ন এইভাবে ওকে বলবে সেটারও ধারণা ছিল না। ওর বুকের চিনচিন ব্যথাটা এবার যেন তীব্র প্রহর অনুভব করল নিজের মাঝে। এমনটা না জুই আয়নের খবর নিতে চায়নি, বেশ চেয়েছিল এতদিন কল করে একটা খবর নিতে। কিন্তু আয়ন ব্যস্ত আছে বা জুইয়ের কলে যদি বিরক্ত হয় সেজন্য চেয়েও কল করতে পারেনি সে। বুঝাতে পারেনি নিজের দুর্বলতাটাকে। শুকনো গলায় জুই অপরাধী মুখে বলল,
আমি আপনার খবর নিতে চেয়েছিলাম ডক্টর, কিন্তু আপনি বিরক্ত হবেন ভেবে কল করা হয়নি আমার। জুইয়ের কথায় আয়ন কিছুটা নরম হলেও তেজ কমল না, বরং আগের ন্যায় রাগ দেখিয়ে বলল আয়ন, আমি বলছি আমি বিরক্ত হব আপনার কল করাতে। বলি নাই, বরং আপনাকে ফোনটা দিয়েছিলাম আমাকে ফোন করতে, জ্বালাতন করতে। কিন্তু আফসোস, আপনি স্বামী জ্বালাতন বুঝেন না। আপনার এই বেখেয়ালিপনা আচরণ আমাদের সম্পর্কের মধ্যে দূরত্ব সৃষ্টি করে রেখেছে। আমার সবকিছু সরাসরি বলার পরও কিসের এত চিন্তা আপনার? কেন সহজ হচ্ছে না আমার সাথে? কেন আমার হৃদয়ে আপনার নামের জায়গায় করে নিচ্ছেন না? এত দূর দূর আচরণ করলে আপনার মনে হয় আপনি আমার মনে আপনার নাম কখনো লিখতে পারবেন? সম্পর্ক এত সহজ, পরিশ্রম না করলে কোনো কিছু পাওয়া যায়। ভালোবাসা, বিশ্বাস, ভরসা অর্জন করতে তো অপর পাশের ব্যক্তিটিকে বুঝতে হয়, সময় দিতে হয়, আগলে রাখতে হয়, সবসময় পাশাপাশি থাকতে হয়। তাহলে সম্পর্কের দৃঢ়তা বাড়ে, গভীর হয়। অথচ আপনি আমার প্রতি উদাসীন। কিন্তু কেন জুই? আজ পর্যন্ত শ্রম ছাড়া কিছু পেয়েছেন? আপনি যে লেখাপড়া করছেন সেটা কি পরিশ্রম ছাড়াই পাস করছেন? রোজ যে খাদ্য খাচ্ছেন সেটা কি শ্রম ছাড়াই পাচ্ছেন? ফসল ফলানো, বাজার করা, রান্না করা, এমনকি মুখে তুলতেও তো শ্রম করতে হয়। তাহলে সেখানে আমার বেলায় গুরুত্ব কোথায় জুই বলেবেন? আপনারই তো বোন মায়া, সম্পর্কের প্রতি তার টান 16 আনা। সবাই ওর বিয়েটা ভাঙতে চেয়েছিল। এমনকি হৃদ নিজেও মায়াকে নিজের জীবনে জড়াতে চায়নি, দূরে রাখতে চেয়েছিল। কিন্তু মায়া খাল ছাড়েনি। হৃদের শত আঘাত সহ্য করেও হৃদকে ভুলে গিয়ে দূরে যেতে চায়নি, বরং সবসময় হৃদের আশেপাশে ঘুরঘুর করেছে। হৃদের দেওয়া কষ্ট সহ্য করে হৃদের সাথেই থেকেছে। মার নিজের সম্পর্কের প্রতি এতটা শ্রম থেকে আজ হৃদ বাধ্য হলো ওর কাছে হার মানতে। মায়া নিজেকে হৃদের হ্যাবিটসে পরিণত করেছে বলেই আজ মায়া যতটা না হৃদকে চাই তার থেকে 1000 গুণ হৃদ চাই ওকে। আর এই সবটাই হয়েছে মার চেষ্টায়। কিন্তু আপনি কোথায় জুই? আমি আমাদের সম্পর্কটা সহজ করতে চাইছি কিন্তু আপনি সেখানে কোথাও নেই। ভালোবাসায় সফল তারাই হয় যারা ভালোবাসার প্রতি নির্লজ্জ হয়ে অপরজনকে গুরুত্ব দিয়েছে। কিন্তু আপনি আমার প্রতি উদাসীন, ভীষণ উদাসীন। আমার পিছনে আপনার মহামূল্যবান সময়টা নষ্ট করতেই চাইছেন না। দেরি হলেও আজ বুঝলাম আপনি আমার না জুই। আমাকে আপনার লাগবে না। আপনি ভালোই আছেন। হয়তো আমাকে আপনার পছন্দ হয়নি এজন্য এমন আচরণ করছেন। আপনার তো আবার ঝামেলাবিহীন ফিয়ান্সে আছে ভালোবাসার জন্য। থাকুন আপনি, আপনার হবু বরকে নিয়ে গেলাম আমি। রাত বিরাতে এসে আর জ্বালাব না আপনাকে। ফিহাকে দিয়ে আপনার কথা মতোই গোপনীয়তা রক্ষা করে ডিভোর্সের কাগজটা পাঠিয়ে দিব। আপনি সাইন করে দিবেন। মার প্রতি গুমুট ফিলিং আর জুইয়ের উদাসীনতাটা প্রচণ্ড বিতৃষ্ণার বিদ্ঘুটে ফিলিংস হচ্ছে আয়নের মনে, যার জন্য নিয়ন্ত্রণহীনভাবে বলে গেল সবকিছু একের পর এক। ভিতরকার তেতু ফিলিংসটা যেন মাথা চাড়া দিয়ে উঠেছে তার। সবকিছুই সহ্য বাহিরে যাচ্ছে জুইয়ের উদাসীন ভাব দেখে। আয়নকে পছন্দ না হলে প্রথমে বলতে পারত। আয়ন মেশার চেষ্টা করত না। কিন্তু না, কিছু বলেনি। উল্টো আয়নের সবকিছুতে নীরব সম্মতি দিয়ে গেল। সম্মতি যখন থাকবে তাহলে অধিকার ফলাচ্ছে না কেন? কেন আয়নের ভিতরকার অবস্থা জানতে চায় না? আচ্ছা, জানতে না চাক, কিন্তু আয়নকে মায়া নামক গুমুট ফিলিংস থেকে বের হতে সাহায্য তো করতে পারে। এমনটা না যে জুই কিছু জানে না আয়ন মায়াকে পছন্দ করত সেটা নিয়ে। সবই জানে। আয়ন নিজের মুখে কখনো জুইকে না বললেও আয়নের বিশ্বাস সে জানে। তার আচরণে সেটা প্রকাশ পায়। তাছাড়া ফিহার কাছ থেকে জুই সত্যিটা শুনেছে। ফিহা নিজে বলেছে আয়ন মায়াকে ভালোবাসত এই বিষয় নিয়ে জুইকে। এত কিছু জানার পরও জুইয়ের চুপ থাকাটা প্রকাশ করে সে আসলে আয়নকেই চায় না। আয়ন পুনরায় অন্ধকার পরে হাঁটছে। মার মতো হয়তো জুইও অন্য কাউকে পছন্দ করে, সম্ভবত নিজের ফিয়ান্সেকে। আয়ন রাগের চেহারায় তিক্ততা প্রকাশ করে জুইকে ছেড়ে দিল। শক্ত জুই বরফের ন্যায় গলে গেল আয়নের সামনে। হঠাৎ করেই ফুপিয়ে কেঁদে উঠল নত মস্তিষ্কের হয়ে। আয়ন বিরক্তি চোখে জুইকে দেখে বুক ফুলিয়ে শ্বাস টানল। হয়তো জুই আয়নের ব্যথা দেওয়াতে কাঁদছে ভেবে একটু নরম হলো আয়ন। শান্ত কণ্ঠে ফের বলল, আই এম সরি জুই, আপনাকে ব্যথা দেওয়াটা আমার উদ্দেশ্য ছিল না। রাগে নিজেকে সংযম করতে পারিনি। আপনার আমাকে পছন্দ না এটা আগেই বলতে পারতেন। আমি এত দূরে অবধি আপনাকে টানতাম না। এগেইন সরি। যান, আপনি বাসায় চলে যান।
আয়ন আর দাঁড়ালো না। কান্নারত জুইকে ফেলে আয়ন 2 কদম এগিয়ে গাড়ির দরজা টেনে খুলতেই পিছনে ঝাঁপটিয়ে ধরে জুই। আয়ন থমকানো ভঙ্গিতে দাঁড়াতেই জুই হাতের বেরিয়ে আয়নের পেট জড়িয়ে ধরে অস্থির ভঙ্গিতে কান্নায় ফুপায়। আয়নের পিঠের উপর কপাল চেকিয়ে ফুপিয়ে কেঁদে উঠে বলে জুই, আমি আপনার প্রতি উদাসীন না ডক্টর বাবু, বরং ভীষণ মনোযোগী আপনাকে নিয়ে। কিন্তু মুখে বলতে গেলে কোথাও যেন থেমে যায় আমি। আমার নিজের পরিবার নেই। মার পরিবার আমার হলেও সমাজ আমাকে কটাক্ষ করে এতিম বলে। অনেকবার তো আমার জন্য বিয়ে এসেও ভেঙে গেছে আমার নিজস্ব পরিবার নেই বলে। এই সমাজের যাদের নিজস্ব পরিবার নেই তার সবথেকেও যেন কিছুই নেই। এমনকি এই নিয়ে আমাকে অনেক কথাই শুনতে হয় চলতে ফিরতে। আমাকে বলে আমি কাকাদের বাড়িতে আশ্রিত থাকি। আশ্রিত এতিম মেয়েদের নাকি বড় ঘরের ছেলেরা বিয়ে করে না, দয়া দেখায়। এই কথাগুলো কেউ আমার পরিবারের সামনে বলতে না পারলেও তাদের অগোচরে সবাই ঠিকই এতিম বলে বাঁকা দৃষ্টিতে তাকায়। এজন্য আমি নিজেকে সবসময় শক্ত রাখি, মনের অনুভূতিগুলো প্রকাশ করতে ভয় হয়। এই ভেবে যেন আমাকে নিয়ে মানুষ অন্য কোনো কথা রটাতে না পারে। আমি আপনার প্রতি ফুটবল ছিলাম ডক্টর বাবু। আমাদের বিয়ের পর থেকেই আপনার প্রতিটা জিনিস আমাকে ভীষণ টানত কিন্তু কখনো ভয় বলতে পারিনি পরিস্থিতির দায়। হসপিটালের যখন আপনি ডিভোর্সের কাগজ দেখালেন তখন সবথেকে বেশি কষ্ট আমি পেয়েছিলাম সেদিন। কিন্তু শক্ত মনের হওয়ায় আপনাকে সেটা বুঝতে দেয়নি। ধীরে ধীরে আপনার আমার প্রতি পরিবর্তিত আচরণগুলোও আমাকে আনন্দ দিত। মনে নতুন অনুভূতি জাগাত কিন্তু নিজের কমতির জন্য আপনাকে কিছু বলতে পারতাম না। আমি এতিম বলে যদি আপনিও অবজ্ঞা করেন এই ভেবে সংযম থাকতাম। সারাদিন ফোন চেক করি আপনি কখন কল করবেন, কখন একটু করে আপনার কণ্ঠ শুনব। আজও তাই করছিলাম কিন্তু অপেক্ষা করতে করতে কিভাবে যেন চোখ লেগে যায় আর বলতে পারি না। আমার মনের ভয়টার জন্য কখনোই আপনার সাথে সহজ হতে পারিনি ডক্টর। বলতে পারিনি আমি সত্যিই আপনাকে চাই, অনেক বেশি চাই। আমার ডিভোর্স চাই না, আমার শুধু আপনাকেই চাই। ঠোঁট হাসি, বুক শান্তিতে ঘুরে দাঁড়াতে চাইল আয়ন। জুইয়ের প্রতিটা কথায় যেমন শান্তি অনুভব করেছে ঠিক তেমনই অবাকও হয়েছে। জুই আয়নকে নিয়ে এতটা ভাবে সেটার ধারণা ছিল না তার। আজ যেন সত্যি মনে শান্তি পাচ্ছে সে। আয়ন পেটের উপর রাখা জুইয়ের হাত দুটো আলতো ধরে ঘুরে দাঁড়াতে জুই পিঠ থেকে মুখ উঠিয়ে হুমড়ি খেয়ে আছড়ে পড়ল আয়নের প্রশস্ত বুকে। মুখ চেপে ভেজা গলায় বলল, প্লিজ যাবেন না। আমি থাকতে চাই না আপনাকে ছাড়া, প্লিজ। আজলে হাতে জড়িয়ে নিল জুইকে নিজের মাঝে আয়ন। এক হাতে পিঠ জড়িয়ে অন্য হাতটি রাখল জুইয়ের মাথায়। ভরসার গলায় আয়ন বলল, যাচ্ছি না জুই, আমারও আপনাকে চাই। তবে সমাজের নোংরা কথাগুলো ইগনোর করুন। সবাই এক না জুই। আপনার পরিবার না থাকার পিছনে আপনি দোষী নন। তাছাড়া আপনাকে ভালোবাসার জন্য আদর্শ একটা পরিবার আছে, যারা আপনার কেয়ার করে, ভালোবাসে, আগলে রাখে। আপনি শুধু তাদের নিয়ে ভাবুন, বাকি খারাপ চরিত্রের মানুষগুলোকে এড়িয়ে যান তাহলেই হবে। তবে কিছু জানতে চাই জুই, সত্যিই কি আপনি আমার সাথে সংসার করতে চান? মৃদু স্বরের সম্মতি জানায় জুই। হুমম। বুঝে শুনে উত্তর করবেন জুই। আপনার হ্যাঁ কিন্তু আমার পরবর্তী পদক্ষেপ হবে। আমি সামনে বাড়লে কিন্তু এরপর আপনাকে পিছিয়ে যেতে দিব না। জোর করে বেঁধে হলেও আমার কাছে রাখব। তাই বলছি, শিওর তো আপনি আমার সাথে থাকতে চান সারা জীবন? আয়নের কথায় সময় নিল না জুই। তৎক্ষণাৎ মৃদু স্বরে ফের সম্মতি দিয়ে বলে, হুমম। ঠোঁট প্রসারিত করে দারুণ হাসল আয়ন। ঢিল থাকা হাতের বাঁধনটা শক্ত অনলে ধরল জুইকে নিজের সাথে। দৃঢ় বন্ধনে নাক চেপে গেল আয়নের বুকের সাথে জুইয়ের। তারপর উফফ করল না জুই। আয়নের উষ্ণ বুকে মিশে রইল। মিনিট খানিকটা সময় যেতেই নিস্তব্ধ পরিবেশ ভেঙে প্রথম কথা বলল আয়ন। ভারী দুষ্ট কণ্ঠে আওড়ায়, জুই আপনি তো ভারী রোমান্টিক হয়ে গেছেন। আপসী শীতময় রাতে জড়াজড়ি করছেন, তাও আবার আমার মতো নিরীহ ছেলের সাথে। আপনার কি শীত বেশি লাগছে নাকি সিস্টেম বেশি চলছে জুই? কোনটা? আয়নের কথার মর্ম বুঝতাই লজ্জায় ছিটকে দূরে সরতে চাইল জুই। কিন্তু আয়নের শক্ত বাহুর বেষ্টনীতে আটকে থাকায় সেটা সম্ভব হলো না। লজ্জা শরীরের কম্পন সৃষ্টি হতেই জুই ছটফট করেও যখন ছাড়া পেল না তখন ঠাস করে কামড় বসে আয়নের বুকে। আয়ন ব্যথা পেল, আহ শব্দও করল কিন্তু তারপরও জুইকে ছাড়ল না। বরং জুইয়ের লজ্জা বাড়িয়ে ফের বলল, মাঝ রাস্তায় দাঁড়িয়ে আমার ইজ্জতের উপর হামলা করছেন কেন জুই?
আপনি তো সাংঘাতিক মহিলা টাইপের মেয়ে। এই বুঝি আপনার মনে ছিল? আমার দিকে কুদৃষ্টি দেন। রাত বিরাতে আমার ভার্জিনটি নষ্ট করার ধান্দায় থাকেন। আমা, আহ! জুইফের কামড়ে ধরল আয়নের বুকের পাশ। একটার পর একটা নির্লজ্জ কথাবার্তা বলে যাচ্ছে এই অসভ্য ডাক্তার। সে কেন নজর দিবে একটা পুরুষ মানুষের ইজ্জতের দিকে? যা তা কথা বলে শুধু জুইকে হেনস্ত করাই এই লোকের কাজ। জুই ছাড়া পাওয়ার জন্য ছটফট করে বলল, ছাড়ুন আমায়। বললেই হলো ছেড়ে দিব। এত সোজা? আমাকে মুডে এনে আপনাকে পালিয়ে যেতে দিব? সদবোধ বলতে একটা কথা আছে না জুই? 2 কামড়ের বদলে 4 কামড় তো প্রাপ্য আমার কাছ থেকে আপনি। চলুন হিসাব নিকাশ কষি এবার। টিল্ড। আয়নের গাড়িটি এসে থামল আশুগঞ্জ উজানভাটি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে, যেখানে পূর্ব থেকেই তার জন্য রুম বরাদ্দ ছিল। আয়ন বের হয়ে জুইকেও বের করল গাড়ির দরজা খুলে। ইতস্তত জুই প্রচণ্ড অস্তিত্ব বোধ করে যখন দেখল আয়নের গাড়িটি এই মধ্যে রাতে হোটেলে আসে। বিষণ্ণ জুইয়ের ডানহাতটি নিজের বাম হাতে চেপে ধরে সামনে এগোলো আয়ন। চারপাশটা জুইয়ের বেশ পরিচিত। নিজের এলাকা বলে এখানে আশেপাশে পরিচিত মানুষজনও থাকতে পারে, এজন্য ভয়ও পেল সীমাহীন। ভয়ে তীব্র উত্তেজনায় জুই মাথার ঘুমটা টেনে নিল আরও একটু। মুখে ওয়ান টাইম মাস্কটি পরা। আয়ন পরিয়েছে। আয়ন জুইকে নিয়ে কাউন্টার ডেস্ক থেকে রুমের চাবি নিয়ে গেল নিজের জন্য বরাদ্দকৃত রুমটির মধ্যে। রুমের লক খুলে ভিতরে প্রবেশ করে আয়ন রুমের লাইট জ্বালিয়ে জুইয়ের দিকে তাকালো। প্রচণ্ড অস্তিত্বে জুইয়ের কপালে চিকন খাম আয়নের চোখে পড়তেই কপাল কুঁচকায় সে। জুইয়ের নার্ভাসনেসটা বুঝতে না পেরে পকেটের থেকে ওয়ালেট, ফোন বের করে খাটের পাশের ছোট টেবিলের উপর রাখতে রাখতে বলল, জুই আপনি কি কোনো কারণে নার্ভাস? এনিথিং রং? চমকে তাকালো আয়নের দিকে জুই। এতক্ষণ যাবৎ বেখেয়ালি ভাবে হোটেলের ভিআইপি রুমটা পর্যবেক্ষণ করছিল সে। আয়নের হঠাৎ নাকে চমকে ধ্যান ভাঙে। আয়নের দিকে আতঙ্কিত চোখে তাকিয়ে শুকনো ডুব দিল। সেই নার্ভাস থেকে এই মুহূর্তে ভয়ার্ত বেশি। আয়নের বলাতে এখানে এসেছে ঠিক, তবে জুইয়ের বিন্দু মাত্র ধারণা ছিল না আয়ন তাকে হোটেল রুমে নিয়ে আসবে। জুই ভেবেছিল হয়তো রাতের নির্জন পরিবেশে দুজন একা রাস্তায় ঘুরে বেড়াবে এবং সকাল হওয়া আগে ওকে বাসায় পৌঁছে দিবে। কিন্তু এখন আয়ন ওকে হোটেল রুমে নিয়ে আসাতে প্রচণ্ড অস্তিত্ব বোধ করছে ও। ভয়ও পাচ্ছে। আয়নকে ভালোবাসে না তা না, কিন্তু অসময়ে হুটহাট করে কিছু করতে চায় না ও। সবটাই সুন্দরভাবে চাই। পরিবারকে জানিয়ে সামাজিক মোতাবেক ভালোবাসার মানুষটাকে নিজের করে চাই। এখন এসবের জন্য প্রস্তুত নয় সে। জুই ভয়ার্ত মুখে করে এলোমেলো দৃষ্টি ফেলল ফ্লোরে। আয়ন নিজের করার প্রশ্নের উত্তর না পেয়ে এগিয়ে আসল জুইয়ের দিকে। হাতটা বাড়িয়ে জুইয়ের মুখের মাস্ক খুলে নিতে চাইলে তৎক্ষণাৎ জুই দু চোখ হিচে বন্ধ করে এক নিঃশ্বাসে বলে, প্লিজ প্লিজ আমার এসবের জন্য সময় চাই, আমাকে একটু সময় দিন প্লিজ। সব কথা অপেক্ষা করে জুইয়ের মুখের মাস্ক খুলে হাতে নিয়ে আয়ন কপাল কুঁচকে প্রশ্ন করল, কিসবের জন্য সময় চাই জুই? কিসের কথা বলছেন? আর এত সময় নিয়ে কি করবেন? একটা মা। আয়নকে বলতে না দিয়ে জুই অস্তিত্বে হাঁসফাঁস করে বলল, আমার কিছু সময় লাগবে ডক্টর। এইভাবে এলোমেলো ভাবে সম্পর্ক করলে সবাই খারাপ চোখে দেখবে আমাদের। তাছাড়া এসবের জন্য আমি এখনো প্রস্তুত নয়। জুইয়ের কথার সারাংশ সারমর্ম বুঝল আয়ন। হতবুদ্ধ আয়ন ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল জুইয়ের দিকে। সে আসলে মাস্ক খুলতে এত সময় নিবে কেন এই কথাটি বলতো? অথচ সামান্য পিচ্চি একটা মেয়ে কত দূর অবধি চলে গেল। মেয়েটাকে এত বেশি বুঝতে কে বলে? একটু কম বুঝলে হয় না? তখন আয়ন নাহ হাতে কলমে শিখিয়ে পড়িয়ে নিত। তবে এই বুঝদার বউয়ের বেশি বোঝাতেও মজা আছে। এখন বেশি বোঝার সুবিধাটা নিবে আয়ন। দুষ্ট হেসে এগিয়ে গেল আয়ন, ঝুঁকে পড়ল জুইয়ের মুখের উপর। এই ছিল বুঝি আপনার মনে? সারাদিন আমাকে নিয়ে নেগেটিভ ফিল করেন আর আমার ভার্জিনিটির দিকে কুঞ্জর দেন। ঈশ্বর আমি তো আজ আর ইজ্জত নিয়ে বাসায় ফিরতে পারবো না। আয়নের কথায় তেলে বেগুনের জ্বলে উঠে জুই বলে, মোটেও বাজে কথা বলবেন না। আমি আপনার মতো নির্লজ্জ নয়। বরং আমার মাথায় সবসময়ই সাধু চিন্তা ভাবনা ঘুরে আপনাকে নিয়ে। আমি মোটেও আপনাকে নিয়ে খারাপ চিন্তা ভাবনা করি না, বরং সবসময় ভালো চোখে দেখি আপনাকে। সর্বনাশ জুই, স্বামীকে ভালো চোখে দেখা স্ত্রীদের সিস্টেমে সমস্যা থাকে, তার মানে আপনার সিস্টেমেও সমস্যা আছে। নিজের কথায় নিজেই ফেঁসে গেল জুই। চালাক জুই বেকুব বনে গিয়ে আমতা আমতা করে এক আঙ্গুল দেখিয়ে বলে,
দেখুন। আয়ন জুইয়ের মুখ থেকে দৃষ্টি সরিয়ে নিচের দিকে তাকিয়ে বলে, দেখান। আয়নের দৃষ্টি বুঝে হতভম্ব জুই নিজের থেকে ধাক্কা দিয়ে আয়নকে দূরে সরিয়ে কপাট রাগ দেখিয়ে বলল, অসভ্য লোক। জুইয়ের মুখে অসভ্য লোক কথাটা শুনে আলতো হাসল আয়ন। জুইকে স্বাভাবিক করতে ফের এগিয়ে গেল টেবিলের সামনে। আর কথা বাড়াল না, শুধু হাসল মুড়ে মুড়ে। হাতের ঘড়িটা টেবিলের খুলে রেখে ফোনটা হাতে নিল। জুইয়ের দিকে ফোনটা এগিয়ে দিতে দিতে বলল, নিন, ফিহাকে ফোন করে বলে দিন আপনি সকালে বাসায় যাবেন। ওকে ঘুমিয়ে পড়তে বলুন। রাতে বাসায় যাব না আমি। না, যদি বাসায় কেউ আমাকে খুঁজে তাহলে ফিহা সেটা সামলে নিবে, আপনাকে চিন্তা করতে হবে না। আপনি শুধু ফোন করে বলে দিন আসতে পারবেন না। বাকিটা ফিহা নিজেই বুঝে নিবে। জুই কথা না বাড়িয়ে কাপা কাপা হাতে ফোন নিল। আয়নের কথাগুলোর সঠিক মনে করে ঠিক তাই বলল ফিহাকে। আচার্যের বিষয় হলো ফিহা একটা পাল্টা প্রশ্নও করল না জুইকে। এই রাতে কেন বাসায় যাবে না, কোথায় থাকবে কিছুই জানতে চাইল না। বরং সাবধানে থাকিস বলে ফোন রেখে দিল। জুই কথা বলতে বলতে আয়ন ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসল। জুইকে ফ্রেশ হতে পাঠিয়ে রুমে খাবার আনতে বলল। আয়নও আসার সময় খাবার অর্ডার করে এসেছিল নিচে। আয়ন সোফায় বসে প্লেটে খাবার বাড়তেই জুইও ততক্ষণে ফ্রেশ হয়ে আসল। আয়ন খাবারের জন্য জুইকে ডাক দিতে জুই নাহচের দ্বিধায় বলল, আমি রাতে খেয়ে ঘুমিয়েছিলাম। আপনি খান। আমি খাবো না। রাতে একবার খেলে আবার খাওয়া যায়। আসুন আমার পাশে বসুন। অপেক্ষা করছি আমি। অস্তিত্বে জুইয়ের আয়নের পাশে বসে অল্প স্বল্প খেল। আয়ন খেল পেট পুরো। প্রচুর খিদা লেগেছিল তার। দুপুর থেকে না খাওয়া সে। খাওয়া দাওয়ার শেষে স্টাফ ডেকে সবকিছু বাহিরের পাঠালো। আয়ন কিছু কারণ অল্প সময়ের জন্য নিচেও গেল। মিনিট দশেকের ভিতর রুমে ফিরে দেখল জুই আশেপাশে কোথাও নেই। ওয়াশরুমের দরজা বাহির থেকে বন্ধ দেখে কপাল কুঁচকে আয়ন এদিক সেদিকে না তাকিয়ে সোজা গেল বারান্দায়। আবছা আলোয় দেখল জুই থাই গ্লাস ধরে বারান্দায় দাঁড়িয়ে আছে। আয়ন নিশ্চুপ হয়ে পাশে গিয়ে দাঁড়ালো। জুইয়ের দৃষ্টি অনুসরণ করে কুয়াশামো কালো আকাশের দিকে তাকিয়ে সরাসরি বলল, জুই, আমি আপনার বাবার সাথে কথা বলতে চাচ্ছিলাম আমাদের বিয়ের ব্যাপারটা নিয়ে। আমাদের উচিত এখন তাদের আমাদের সম্পর্কে জানাটা। জুই চুমকে তাকায় আয়নের দিকে। উত্তেজনার ভয়ার্ত গলায় বলল, প্লিজ এখন না, আরও কিছুদিন সময় যাক। বাবা হঠাৎ করে এমন একটা বিষয়ে শুনলে কষ্ট পাবেন। আমি আমার বাবাকে কষ্ট দিতে পারবো না। মার বিয়েটা সবেমাত্র শেষ হলো। এখন আমি বাবার পাশে না থাকি তাহলে তিনি আরও ভেঙে পড়বেন। প্লিজ ডক্টর, আরও কিছু দিন যাক। এখন কি বলা ঠিক হবে না বাবাকে। জুইয়ের কথা বুঝল আয়ন। সদরে মেনেও নিল, কিন্তু শর্ত দিল, যতদিন আয়ন জুইয়ের পরিবারকে তাদের বিয়ে বিষয়টা না জানানো হচ্ছে ততদিন জুই আজকের মতো করে ঠিক এইভাবে রোজ আসতে হবে আয়নের ডাকে এই হোটেল রুমে। জুই তার বউ, সেজন্য তার হক আছে বলে দাবি করল। কিছু না হোক অন্তত একসাথে ঘুমানোর দাবিটা করল আয়ন। জুই না করতে গিয়ে দ্বিধায় পড়ে গেল। পুনরায় আয়নের কথার প্যাচে ফেসে গেল। বাধ্য হয়ে রাজিও হলো। আসবে বলে ওয়াদাও করল। আয়ন খুশিতে ঠাস করে জুইকে কোলে তুলে নিল। হতভম্ব জুই বিষয়টি বুঝতে বুঝতে আয়ন ওকে নিয়ে বিছানায় শুয়ে পড়ল। জুইয়ের আবাকটার মধ্যে দিয়ে আয়ন হাত বাড়িয়ে রুমের লাইট নিভিয়ে দুজনের গলা অবধি ব্ল্যাঙ্কেট টেনে নিল। জুইকে টেনে নিজের বুকে নিয়ে চাপটে জড়িয়ে ধরে বলল, ছটফট করবেন না জুই। আপনার পীড়াপিড়িতে আমার সবগুলো শীতের রাত শুকনো মুখে একাকিত্বের কাছে বউ থাকতেও। তাই এবার থেকে আমি আর সিঙ্গেল ঘুমাবো না। মিঙ্গেল যখন হয়েছি তখন তার মজাটাও নিব আমি। টিল্ড। দুপুরের শেষ ভাগ। বিকাল ৩টা। মায়া মন খারাপে আজ কলেজ আসতে হলো। ফিহার বিয়ের পর থেকে পড়াশোনার সাথে দর্শন নেই ওর। বিচ্ছেদ, বিয়ে করে পার হওয়া দীর্ঘ ১.৫ মাসের ঊর্ধ্বে কলেজে আসেনি মায়া। তাই আজ বিয়ের ৫ম দিনের মাথায় হেনা খান তাড়িয়ে পাঠালো কলেজ। এতে হৃদের সম্মতি ছিল মার পুনরায় কলেজ আসা নিয়ে। এমন না মায়া আর পড়াশোনা করতে চায় না, কিন্তু আরও কটা দিন যেত। নিজের বিয়ের আনন্দটা পুরোপুরি শেষ হতো, তারপর না হয় আস্তে ধীরে কলেজে আসতো সে। কিন্তু মার মন খারাপটা কেউ বুঝল না। ধরে বেঁধে এক গাধা বডিগার্ড দিয়ে পাঠালো কলেজে। মায়া সারাদিন মন খারাপে ক্লাসগুলো শেষ করল টিয়া ছায়ার সাথে। হৃদকে ভীষণ মিস করছে কেন জানি। ৩টার দিকে মার ক্লাস শেষ হতেই টিয়া ছায়া থেকে বিদায় নিয়ে গাড়িতে চড়ে বসল। ড্রাইভারকে বলে হৃদের অফিসের দিকে গেল। উদ্দেশ্য হৃদের সাথে দেখা করা। কিছু সময় থেকে ফের বাসায় চলে যাবে।
মার পিছন পিছন বডিগার্ডের গাড়িটিও ছুটল। 15-20 মিনিটের মধ্যে হৃদের অফিসেও পৌঁছে গেল। মায়া গাড়ির থেকে নেমে কাঁধে নিজের কলেজ ব্যাগটি চাপিয়ে এগোলো সামনে। লিফট ধরে 3 তলায় উঠে ডানে মুড়ল। হৃদের অফিসটি মার বেশ চিনা। এর আগেও দুবার এসেছিল এখানে হেনা খান ও আরাফ খানের সাথে। তাই জানা আছে কোথায় কি। দুপাশে সারিবদ্ধভাবে রাখা ডেস্কে বসে অফিসের স্টাফরা কাজ করছিল। হঠাৎ হাঙ্গামায় তাদের মনোযোগ নষ্ট হয়। চোখ তুলে তাকাতেই দেখল দুজন অফিস পিয়ন একটি বোরখা পরিহিত মেয়েকে আটকাচ্ছে সামনে যেতে। বারবার মেয়েটির হাত ধরতে চাইলে মেয়েটি পিছিয়ে যাচ্ছে, নিজের হাত তাদের কাউকে ধরতে দিচ্ছে না। তাই পিয়নগুলো ব্রাউন রঙা মোটা লাঠিয়ে দেখিয়ে মেয়েকে মরার উদ্দেশ্য তারা করে বের করে দিতে চাচ্ছে অপরিচিতা ভেবে। কিন্তু মেয়েটি যেতে চাইছে না বলেই এত হাঙ্গামা হচ্ছে সেখানে। অফিসের উপস্থিত স্টাফরা সবাই কাজ ছেড়ে সেদিকেই তাকিয়ে আছে আর কৌতূহলবশত কানাঘুষা করছে। মায়া বারবার বলছে সে ভিতরে যাবে, হৃদের সাথে দেখা করবে। সে হৃদের স্ত্রী, কিন্তু মার কথা বিশ্বাস করছে না পিয়নগুলোর জনের একজনও। তারা জানে হৃদ খান বিয়ে করেছে, তবে মায়াকে নয়, বরং মেহু আবদুল্লাকে। অত্যাধুনিক মডার্ন মেয়ে মেহু আবদুলকে। মেহু নিজেই তো অফিসের সবার কাছে হৃদের গার্লফ্রেন্ড ও ভবিষ্যৎ বউ বলে দাবি করেছিল। জানিয়েছিল তারা বিয়ে করবে খুব শিগগির। তাই হলো, হৃদের সাথে মেহু আবদুল্লারই বিয়ে হলো। যদিও তারা কেউ মেহুকে রিসিপশন পার্টিতে দেখেনি বউ হিসাবে, কিন্তু তাতে কি, জানে তো মেহুই হৃদ খানের বউ। তাছাড়া বোকরা পরিহিত টাইপের কোনো মেয়েকে কখনোই একজন উচ্চ বিলাসীহীন গ্যাংস্টার বউ বানাবে না। নিশ্চয়ই মেয়েটি মিথ্যা বলছে তাদের, নয়তো কোনো শত্রুর পক্ষে হয়ে মেয়েটি তাদের এই অফিসে ঢুকতে চাইছে। তাই মেয়েটিকে সহজে ছেড়ে দিলে হৃদ খান রেগে যেতে পারে তাদের উপর। তাই সাবধানতা অবলম্বন করে মায়াকে আরও আটকে দেয়, যেতে দিচ্ছে না ভিতরে। মায়াও নিজের চেহারা তাদের দেখাচ্ছে না পন্ত, যার ফলে সবকিছু তালগোল করে ফেলে সবাই। মায়া যদি অফিস বয়দের নিজের চেহারাটা দেখাতো তাহলে এতটা তালগোল হতো না পরিস্থিতি। কারণ তারা সবাই মায়াকে চিনি, হেনা খান ও আরাফ খানের সাথে এই অফিসে আসতে দেখেছি দুবার। কিন্তু তখন মায়া বোকরা পরত না, সাধারণ কলেজ ড্রেস আসত। হাঙ্গামায় পরিস্থিতি বেগতিক। অফিসের বিশৃঙ্খলা সৃষ্টি হতে দেখে একজন বয়স্কর পিয়ন লাঠি বাড়িয়ে ভারী মারল মার বাহুতে। মায়া ব্যথায় অপমানে ফুপিয়ে কেঁদে উঠে, কিন্তু পিছিয়ে যায় না। এবার বিশৃঙ্খলা বেশি হওয়া বেশ কিছু স্টাফ এলোমেলো ভাবে উঠে পড়ল। এগিয়ে গেল সেদিকে। বীর জমাল। মায়া অপমানে ঘুরে মাথা নত করে কাঁদতে লাগল। মার সাথে আগত বডিগার্ডরাও সাথে আসেনি, সবাই নিচে দাঁড়িয়ে অপেক্ষা করছে। পরিস্থিতি যখন খারাপ তখন হৃদ ও আসিফ বের হয়ে আসে কক্ষ ছেড়ে। বিরক্তিতে মেজাজ ছিটকে আছে হৃদের, অথচ অকারণে কাজের বিঘাত পছন্দ না তার। কিন্তু সুরগোলের জন্য বারবার মনোযোগ নষ্ট হচ্ছে তার। বাধ্য হয়ে বের হলো কি হয়েছে দেখতে। কিন্তু অফিসের স্টাফদের এলোমেলো হয়ে সামনে ভিড় জমাতে দেখে রাগে কটমট করে তাকায় সেদিকে। যারা যারা হৃদের আগমন বুঝেছে তারা সবাই ছিটকে দৌড়ে গিয়ে নিজেদের ডেস্কে বসে কাছে মনোযোগ হতে চাইল। হৃদ রাগে কটমট করে সামনের দিকে এগোয়। ছোটখাটো ভিড়ের জন্য স্পষ্ট বুঝতে পারছে না কিছু, কিন্তু পিয়নের ধমকানিতে বুঝল কাউকে শাসানোর হচ্ছে জোর তালে। হৃদের পিছন পিছন আসিফ এগোয়। পিয়নগুলোর একজন ফের রাগান্বিত হাতের লাঠির সাহায্যে মায়াকে ধাক্কা মারল বের করে দেওয়ার জন্য। মায়া কাচের দরজার সাথে মিশে যেতেই হৃদের চোখে পড়ল সবটা। স্পষ্ট হলো ছোট ভিড়ে দাঁড়িয়ে থাকা বেগুনি রঙা বোরখা পরিহিত মায়াকে। হৃদ চমকায়। একজন পিয়ন ফের মায়াকে লাঠিয়ে উঠিয়ে মারতে চাইলে মুহূর্তে চিৎকার করে খাক ছাড়ল হৃদ। সেই উপস্থিত সবাই কেঁপে উঠে পিছনে ফিরে তাকাতেই হৃদ মুহূর্তেই ছুটে গেল সেদিকে। এক হাতে মায়াকে ঝাপটে নিজের বুকে জড়িয়ে নিয়ে অপর হাতটি চালালো মায়াকে আঘাত করা পিয়নটির গলায়। দক্ষ হাতে ঠেসে ধরল কাচের দেয়াল সাথে। তৎক্ষণাৎ নিঃশ্বাস রুদ্ধ হওয়া পিয়নটি ছটফট করে হৃদের হাত থেকে বাঁচতে চেষ্টা করলে হৃদ হিংস্রত গর্জন ছেড়ে বলল, হারামির বাচ্চা, মরার পাক গজায়ছে। সাহস কি হয় আমার কলিজায় আঘাত করার? জানের মায়া নাই, মরার এত তারা, যে সোজা আমার কলিজা ধরে টানাটানি করিস? এত সাহস তোর? হৃদের গর্জে ওঠা দাপটে চুপসে যায় সবাই। মায়া হাতে হৃদের পেট জড়িয়ে ধরে অপমানে ঘুরে ডুকরে কাঁদে। হৃদের বাড়ন্ত রাগের উত্তেজনা দেখে সবাই ভিড় ছেড়ে ভয়ার্ত মুখে একপাশে গিয়ে দাঁড়াতেই হৃদ পুনরায় খাপ ছেড়ে দক্ষ হাতে পিষ্ট করে অর্ধবয়স্ক লোকটির গলা।
পরিস্থিতি অনুকূল বুঝে মায়া ভয়ার্ত ভঙ্গিতে হৃদের পিঠের শার্ট শক্ত করে খাচ্ছে ধরে মুখ লুকায় হৃদের প্রশস্ত বুকে মাঝে। কান্না ভেজা গলায় বলে, আমার ভয় করছে মিস্টার ভিলেন, প্লিজ উনাকে ছেড়ে দিন না। পিয়ন কাকু আমাকে চিনেননি তো, সবটা ভুল বুঝাবুঝি থেকে হয়েছে, প্লিজ উনাকে মারবেন না, ছেড়ে দিন। মার কথাগুলো হৃদের কান অবধি গেলেও মস্তিষ্ক শান্ত করতে পারেনি। তার বউকে মারা মানেই খুব অপরাধ। সে পাপী হতে পারে কিন্তু তার বউ তো পুণ্য। তাহলে তাকে কেন কেউ মারবে? কেন হৃদের কলিজা ধরে টানাটানি করবে অন্য কেউ? এই আঘাতগুলো তার অবুঝ বউকে নয় বরং তাকে মেরেছে মনে হচ্ছে। ভিতর থেকে তীব্র হিংস্র সত্তাটা লাফাচ্ছে তার অবুঝ বউয়ের আঘাতকারীকে এক নিমিষে মেরে ফেলতে। সে ছেড়ে দেওয়ার পাত্র নয়, ছাড়তও না। কিন্তু মার ডুকরে কাদার আকুতিতে কলিজা নড়ে উঠে তার। ধাক্কা মেরে লোকটিকে ফেলে দিয়ে মায়াকে কোলে তুলে নেয় চট করে। মায়াকে নিয়ে কক্ষ যেতে যেতে পিছনে দাঁড়িয়ে থাকা আসিফকে উদ্দেশ্য চিবিয়ে চিবিয়ে হৃদ বলে, নেক্সট মুহূর্তে যেন এদের তোর কাউকে আমার অফিসে তীর সীমানায় না দেখি আসিফ। তৎক্ষণাৎ মাথা নাড়িয়ে সম্মতি জানায় আসিফ। জি ভাই। রাগ যে নিয়ে হৃদ মায়াকে কোলে করে নিজের কক্ষ ঢুকে রুম লক করে দিল। মায়াকে ডেস্কের সামনে দাঁড় করিয়ে টেনে কাঁধ থেকে কলেজ ব্যাগটি খুলে টেবিলের উপর রাখল। মায়াকে আঘাত করা সেই হাতের বাহুটি টেনে হৃদ দেখতে চাইল, কিন্তু মায়া বোকরা পরিহিত থাকায় দেখতে সুবিধা করতে পারছে না বলে হৃদ একটানে হিজাব ধরে খুলে ফেলল তৎক্ষণাৎ। অস্থির হৃদ এতেও মার হাতের বাহু চেক করতে পারছে না বলে মার বোকরার গলার কাছের 3টে বোতাম ছাড়িয়ে টেনে খুলে নিল মার মাথা গলিয়ে বোকরাটি। কিন্তু এতেও হৃদ সুবিধা করতে পারছে না। মার ভিতরে লম্বা হাতার জামাটি দেখে মেজাজ চড়ে উঠে তার। রাগে কটমট করে মায়াকে দেখে তিক্ত কণ্ঠে বলে হৃদ, বাল, এত কিছু কেন পড়ছ? খোলাখুলি শেষ হচ্ছে না, দেখি পিছন ঘুরো। মার সম্মতি না নিয়ে নিজেই মায়াকে পিছনে ঘুরিয়ে একটা জামার চেইন খুলে কোমরে নামিয়ে নিল। লজ্জায় আশ্বাস মায়া তৎক্ষণাৎ হৃদকে বাধা দিতে চাইলে হৃদ সেটা অবজ্ঞা করে মার বাম কাঁধ পেরিয়ে জামাটি টেনে বাহুর নিচে নামাল রাগান্বিত হাতে। উন্মুক্ত মার হাতের বাহুটি চেক করতে লাগলো অস্থির ভঙ্গিতে। শক্ত মোটা লাঠির ভারিতে মার বাহুতে টকটকে লাল রঙের ধারণা করে ফেলেছে ততক্ষণে। হৃদের বুক জ্বলে উঠল মায়া ব্যথায়। অশান্ত হয় মন পাড়া। মার সামান্য ব্যথাও যেন প্রচণ্ড গায়েল করে হৃদকে। অস্থির ন্যায় পাগল হয়ে যায় হৃদ কাতর ভঙ্গিতে ঝুঁকে পড়ে মার ফর্সা বাহুতে। ব্যথিত জায়গায় অসংখ্য বার ঠোঁট ছুঁয়ে দিশেহারা করে তোলে মায়াকে। বেখেয়ালি মায়া শিহরিত হয়ে হৃদের কাঁধে শার্টের কোনা আঁকড়ে ধরে কম্পনিত হাতে ভেজা কাপড় স্বরে বলে, কি করছেন, ছাড়ুন। বিরক্তির চোখ তুলে তাকালো হৃদ। প্রসঙ্গ পাল্টিয়ে মায়াকে শাসিত গলায় বলল, এখানে কেন এসেছ? হৃদের ধমকে ঘোর অপমান বোধ করল মায়া। সে না হয় একটু মিস করছিল বলে এখানে একা চলে এসেছে তাই বলে এইভাবে অপমান করবে? অপমানে ঘুরে চোখের পাতা ফের ভেজল। রাগে দুঃখের হৃদকে বলল, মিস করছিলাম বলেই তো এসেছি। আজকের পর আর আসবো না আপনার অফিসে, যান। এক্ষুনি চলে যাব আমি। মায়া চলে যেতে নিলে হৃদ ফের বাহু টেনে ধরে আটকায়। ব্যথিত জায়গায় হৃদের শক্ত হাতের চাপ পড়তেই মায়া মৃদুস্বরে চিৎকার করে উঠে ব্যথায়। হৃদ তৎক্ষণাৎ হাত ছেড়ে দিল। অস্থির চোখ দুটো স্থির করল মার লাল কালচে হয়ে উঠে বাহুর ব্যথায়। হৃদ ক্ষুব্ধ গলায় বলল, দারোয়ানদের বললে না কেন তুমি আমার বউ? বলেছিলাম তো। বলার পরও ছাড়েনি হারামির বাচ্চারা। মায়া ধীরে মাথা না বোধক নাড়াল। হৃদ রাগের তেতে উঠলেও মার কান্না ভেজা চোখ দেখে থেমে গেল। টেবিলের ফাইল একপাশে সরিয়ে মার কোমর ধরে তৎক্ষণাৎ সেখানে বসাল। মায়াকে টেবিলে উপর পা ঝুলিয়ে বসিয়ে হৃদ চেয়ার টেনে বসল মার মুখোমুখি। লজ্জায় আর্স্ট মায়া ডান হাতে টেনে বাম কাঁধে কাপড়টির বাহুর নিচ থেকে উপরে তুলে নিল। মার হাবভাবে হৃদ কপাল কুঁচকা। তীক্ষ্ণ দৃষ্টিতে মার লজ্জা মিশ্রিত চেহারাটা দেখে হাত বাড়িয়ে বক্স থেকে টিস্যু নিল। হৃদের ভাবমূর্তি বুঝায় দেয়। রাগ, বিরক্তি, গম্ভীরতার সবকিছু যেন প্রকাশ পাচ্ছে তার আচরণে। হৃদ টিস্যু চেপে আলতো হাতে মার ভেজা চোখের পাতা ও গাল মুছে দিল নরম হাতে। অপর একটি টিস্যু দিয়ে মার নাকের পানিও মুছতে মুছতে হৃদ নরম গলায় বলল, তুমি এখানে আসবে আমাকে বললে না কেন? তাহলে এত সব ঝামেলা হতো বলো? হৃদের দিকে তাকিয়ে মায়া মিহির সুরে শুধায়, কিভাবে বলবো? আমার কাছে কি ফোন আছে? ড্রাইভার বা বডিগার্ডদের বলতে তারা তোমাকে ফোন দিত। তাদের ফোন থেকে আমাকে কেন ফোন করলে না?
আমি অন্যের ফোন থেকে ফোন করব না। আমায় একটা ফোন দিন না। ছায়া, কিয়া, এমনকি জুয়ের তো ফোন আছে। শুধু আমারই নেই। আমি তো ফোন দিয়ে অন্য কিছু করব না। শুধু আপনার সাথে কথা বলবো। তারপরও দিন না একটা ফোন কিনে। প্লিজ। মায়া কথায় হৃদ নাহুচ করে বলল। একদম না। সবার সবকিছু থাকলে যে তোমার সেটা থাকতে হবে এমনটা না। তোমার কোনো ফোন টোনের দরকার নেই। এমনিতে বিয়ে সংসার করে করে পড়াশোনা আকাশে উঠাইছ। এখন তোমার হাতে ফোন দেওয়া মানে বাকি পড়াশোনাটাও শেষ করা। সারাদিন ফোন নিয়ে পড়ে থাকবা তুমি। তাছাড়া সবাই তোমার মতো বিয়ে করে সংসারী না। তাই বাকিদের অজুত দেখাবা না আমাকে। আগে ইন্টার পাস করো কোনো রকম। তারপর সারা জীবন ফোন চালাতে পারবা। এখন আমার সাথে কথা বলার প্রয়োজন হলে হয় অফিসে চলে আসবা, নয়তো ড্রাইভার বা অন্য কারো ফোন থেকে ফোন করলে আমি নিজেই যাব তোমার কাছে। তারপরও ফোনের কোনো দরকার নেই। হৃদের কথা বেশ পছন্দ হলো না মায়া। ক্ষুব্ধ মনে বলল, আপনি সব সময় আমার সাথে এমন করেন কেন? কোনো কিছু করতে গেলেই না করেন। তোমার শত্রুর আমি তাই এমন করি। হইছে এবার। দেখি দেখাও হাতটা। হৃদ ফের মার কাঁধে জামা টেনে উন্মুক্ত করল হাতের বাহু। অস্তিত্ব মায়ার হৃদকে বাধা দিতে চাইলে হৃদ চোখ রাঙিয়ে তাকায়। লজ্জা মায়া নত জাত হয়ে অপর হাতে বুক বেঁধে কাঁধ আঁকড়ে ধরে। সবকিছু অপেক্ষা করে হৃদ মায়াকে কোলে তুলে নিয়ে গেল হৃদের রেস্ট রুমে। মায়াকে নিজের বিছানায় বসিয়ে রুমের ফ্রিজ থেকে আইস বরফের প্যাকেট নিয়ে মায়া হাতে আলতো ঘষতে ঘষতে বলল, কিছু খেয়েছো? হুমম। কখন? দুপুরে টিফিন টাইমে। এখন কিছু খাবে? অর্ডার করব। আচ্ছা। ওকে আসিফকে বলে দিচ্ছে তোমার জন্য অফিস ক্যান্টিন থেকে খাবার নিয়ে আসবে। তুমি রেস্ট করো এখানে কেমন? আপনি থাকবেন না আমার সাথে? আপাতত না। কিছুক্ষণ পর আমার একটা মিটিং আছে। সেটা শেষ করেই চলে আসবো। এখানে টিভি আছে, প্রয়োজনীয় আরও জিনিসপত্র রাখা আছে। চাইলে ঘুমাতেও পারো একটু। এমনিতেই আমার জন্য রাতে ঘুমাতে পারো না। এখন ঘুমানোটা বেস্ট হবে। তুমি উঠতে উঠতে আমি দ্রুত চলে আসবো কেমন? মায়া মাথা নাড়িয়ে সম্মতি জানায়। হৃদ মার সাথে আরও কিছুক্ষণ থেকে চলে যায় মিটিংয়ের জন্য। যাওয়ার আগে মার কপালে উষ্ণ আদর করে গেল। এর ভিতরেই আসিফ একজন মেয়ে স্টাফ দিয়ে মার জন্য ট্রে ভরে বেশ খাবার পাঠালো। বেশ সময় নিয়ে মায়া খাবার খেতে খেতে টিভি দেখল। অলসতায় একটা সময় ঘুমিয়ে পড়ল। ঘুম ভাঙল প্রায় 2 ঘন্টা পর হঠাৎ নিঃশ্বাস আটকে আসে। মায়া গঙ্গাল। ছটফট করে নড়তে গিয়ে বুঝতে কারো শক্ত বাহু বন্ধনে আবদ্ধ। আতঙ্কিত মায়া ঘুমের রেশ পুরোপুরি কাটিয়ে চোখ মেলে তাকাতেই বুঝল তার নিঃশ্বাস আটকে আসার কারণ হল হৃদ। মায়া গঙ্গানিতে ছটফট করেও যখন হৃদকে ধাক্কা দিয়ে নিজের উপর থেকে সরাতে সক্ষম হল না, তখন মায়া হাত পা ছুটাতে চাইল, ছটফট করে। কিন্তু এতেও বাধা দেয় হৃদ। মার হাত দুটো বিছানায় চেপে ধরে ঠোঁট ছেড়ে গলায় নেমে যেতেই হাঁপিয়ে উঠে মায়া বুক ভরা নিঃশ্বাস টানল নিজের মাঝে। হৃদের মতলব বুঝতে পেরে বাধা দেওয়ার চেষ্টা করে আতঙ্কিত গলায় বলল, প্লিজ প্লিজ। না না, মরে যাব। আমার সকালের চুল এখনো ভেজা, শুকায়নি। ঈশ্বর, আমার লজ্জা লাগছে, ছাড়ুন। উফ। মায়া ব্যাকুলতা দেখে হৃদ প্রসন্ন হাসল। মায়াকে ছাড়ল না, বরং হাতের বাঁধন আরো দৃঢ় করে মায়াতে মন্ত হতে হতে নেশামো গলায় বলল, কি করব বউ বলো? তোমাকে দেখলেই আমার মতলব নড়ে যায়। তখন রাত আর দুপুর সময়টা মনে থাকে না। শুধু তুমি ছাড়া। আজকাল তোমাকে দেখলেই কন্ট্রোল হারিয়ে বসি। সত্যি বলছি বউ। হিল্ড। সম্পর্কে গভীরতা বাড়ে অটুট বিশ্বাস আর ভরসা থেকে। কিন্তু সেই বিশ্বাসে জং ধরলে মরীচিকার ন্যায় ধসে যায় সবকিছু। ভুল বুঝাবুঝি থেকে দূরত্ব সৃষ্টি হবে, এটাই স্বাভাবিক। এটা প্রকৃতিগত, মানুষের স্বভাবে চলে এসেছে। রাগ অভিমান মানুষের মধ্যে থাকে। অভিমানের অভিযোগ তুলে যদি একজন দূরে যা, তাহলে ভালোবাসার টানে হয়তো একটা সময় পুনরায় দুজন কাছে চলে আসে। এমনটাই হয় সত্যিকারে ভালোবাসায়। হৃদের মায়াকে নিয়ে অসীম ভালোবাসাটা দিন বা দিন প্রকাশ পাচ্ছিল নতুনত্বে। আজকাল মায়াকে ঘিরেই ছিল তার নতুন দুনিয়া। ভালোই যাচ্ছিল তাদের একে অপরের দুষ্টু মিষ্টি ভালোবাসাময় সংসারটা। কিন্তু বিয়ে 26 দিনে মাথায় মায়া স্বেচ্ছায় আত্মহত্যা করাটা ছিল হৃদের হার্ট অ্যাটাকের কারণ। তার চেয়ে বড় চমকানো বিষয় ছিল যখন শুনল মায়া